সুপ্রিয় দর্শক বন্ধুরা, হয়তো খুব কম মানুষই মরিটেনিয়া সম্পর্কে বিস্তারিত জানেন। আফ্রিকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই রহস্যময় দেশটিতে বিশ্বের দীর্ঘতম ট্রেনগুলোর একটি চলাচল করে। এটি এমন এক দেশ যেখানে তালাকপ্রাপ্ত নারীদের জন্য বিশেষ বাজার রয়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো অনেক পুরুষই আবার তাদের সাবেক স্ত্রীদেরকেই বিয়ে করতে পছন্দ করেন। কিন্তু এর পেছনের কারণ কি? তাহলে প্রস্তুত হয়ে যান এক অবিশ্বাস্য যাত্রার জন্য। আমরা পৌঁছে যাব এমন এক গ্রামে যেখানে প্রায় প্রত্যেক মানুষই দৃষ্টি প্রতিবন্ধী, এবং এই অবস্থা টানা 10 প্রজন্মেরও বেশি সময় ধরে চলে আসছে। চলুন এবার প্রবেশ করি মরিটেনিয়ার সেই বিস্ময়কর বাস্তবতায়, যেখানে মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি, অদ্ভুত সামাজিক প্রথা এবং অবিশ্বাস্য মানবিক গল্প একসাথে মিশে এক অনন্য পৃথিবী তৈরি করেছে। মরিটেনিয়ার কিছু অংশে সৌন্দর্যের ধারণা বিশ্বের অনেক দেশের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে দীর্ঘদিন ধরে পূর্ণ ও স্থূল শরীরকে সৌন্দর্য, সমৃদ্ধি এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়েছে। ফলে কিছু পরিবারে নারীদের ওজন বাড়ানোর প্রচলিত রীতিও দেখা যায়। মরুভূমি ও শুষ্ক জলবায়ুর কারণে মরিটেনিয়ার বিশাল অংশে কৃষিকাজ অত্যন্ত কঠিন। তাই এখানকার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে পশুপালনের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। উট, গরু এবং ছাগল পালন অনেক পরিবারের প্রধান জীবিকা। এই কারণে স্থানীয় খাদ্য তালিকায় প্রায় গরুর মাংস এবং অন্যান্য পশুজাত খাদ্য গুরুত্বপূর্ণ স্থান দখল করে। একই সঙ্গে খেজুর এবং চীনাবাদামও বেশ জনপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে মরুভূমি অঞ্চলে। এছাড়া মাছ ধরা মরিটেনিয়ার অর্থনীতি এবং মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূল রেখা দেশটিকে সমৃদ্ধ সামুদ্রিক সম্পদ দিয়েছে, ফলে উপকূলীয় এলাকায় মাছ ধরা বহু মানুষের জন্য জীবিকার প্রধান উৎস। এইভাবেই কঠোর প্রাকৃতিক পরিবেশের মধ্যেও মরিটেনিয়ার মানুষ নিজেদের জীবনযাত্রাকে প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে তুলেছে। মরিটেনিয়ার মাছ ধরা শুধু জীবিকা নয়, বরং অনেক মানুষের জন্য বেঁচে থাকার অন্যতম প্রধান উপায়। প্রতিদিন জেলেরা আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউয়ের মুখোমুখি হন, এই আশায় যে তারা পরিবারের জন্য পর্যাপ্ত মাছ নিয়ে ফিরতে পারবেন। খাবারের ক্ষেত্রে একটি বিশেষ পদ সবচেয়ে বেশি পরিচিত, কুসকুস। এই খাবারটি শুধু মরিটেনিয়াতেই নয়, বরং আলজেরিয়া এবং মরক্কোতেও অত্যন্ত জনপ্রিয়। কুসকুস মূলত বারবার জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান খাদ্য। অনেক ক্ষেত্রে এটি ভাতের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এবং সাধারণত বড় মাংসের টুকরো এবং বিভিন্ন সবজির সঙ্গে পরিবেশন করা হয়। যদিও মরিটেনিয়া তার উত্তর আফ্রিকান প্রতিবেশীদের সঙ্গে অনেক সাংস্কৃতিক মিল ভাগ করে, তবুও দেশটি তার নিজস্ব মরুভূমি ভিত্তিক জীবনধারা, খাদ্য সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। মরিটেনিয়া তার উত্তর আফ্রিকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনেক সাংস্কৃতিক মিল ভাগ করে নিলেও এখানকার জীবনযাত্রা নিজস্ব এবং অনেক কঠিন চ্যালেঞ্জে পরিপূর্ণ। এখানকার কঠোর মরুভূমির পরিবেশ, সীমিত সম্পদ এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যার কারণে সাধারণ মানুষের জীবন অনেক ক্ষেত্রে সংগ্রামময়। 2024 সালেও মরিটেনিয়ার কিছু অংশে জীবনযাপন এমন মনে হতে পারে যেন সময় অনেক বছর পিছনে থেমে আছে। দেশটির ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে উন্নত জীবনমান অর্জন করা অনেক মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুবিধা অনেক এলাকায় এখনও পর্যাপ্তভাবে পৌঁছয়নি। তবে এসব চ্যালেঞ্জের মাঝেও মরিটেনিয়ার মানুষ তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং দৃঢ় মনোবল ধরে রেখেছে, যা তাদেরকে কঠিন বাস্তবতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে। জানেন কি, এই রহস্যময় দেশটিতে এমন আরও অনেক বিস্ময়কর তথ্য রয়েছে যা বিশ্বের বেশিরভাগ মানুষ কখনো শোনেনি। আপনি কি জানেন, আজ আমরা যে অসংখ্য পণ্য ব্যবহার করি সেগুলোর মধ্যে থাকা লোহার একটি অংশ হয়তো এসেছে মরিটানিয়ার বিশাল খনি অঞ্চল থেকে? দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত লৌহ আকরিকের খনিগুলো বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ আকরিকের মধ্যে কিছু উৎপাদন করে। এসব খনিজ পরে বিশাল মালবাহী ট্রেনে করে মরুভূমি অতিক্রম করে উপকূলীয় বন্দর শহরগুলোর দিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জাহাজে তুলে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আর ট্রেনের কথা উঠলে মরিটেনিয়া একটি অসাধারণ রেকর্ডের জন্য বিখ্যাত। এখানে বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেনগুলোর একটি চলাচল করে। এই বিশাল ট্রেনটি কয়েক কিলোমিটার দীর্ঘ হতে পারে এবং শত শত বগি নিয়ে মরুভূমির বুক চিরে চলাচল করে। এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং দেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রাণশক্তি।
মরুভূমির বালিয়াড়ির মাঝখানে ধীরে ধীরে এগিয়ে চলা এই দৈত্যাকার ট্রেন আজ মাউরিটেনিয়ার অন্যতম পরিচিত প্রতীক, যা দেশটির খনিজ সম্পদ ও শিল্পশক্তির প্রতিফলন বহন করে। এই বিশাল ট্রেনটি সাহারা মরুভূমির খনি অঞ্চল থেকে লৌহ আকরিক বহন করে উপকূলীয় বন্দরের দিকে নিয়ে যায়। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মালবাহী ট্রেন ত্রিকৌশলের এক অসাধারণ উদাহরণ, যা কঠিন ও নির্দয় মরুভূমির পরিবেশের মধ্য দিয়ে চলাচল করে। মাউরিটেনিয়ায় ভ্রমণ করতে আসা কিছু রোমাঞ্চপ্রিয় পর্যটক কখনো কখনো এই মালবাহী ট্রেনের খোলা বগিতে চড়ে মরুভূমি পাড়ি দেওয়ার চেষ্টা করেন। আবার দেশের দূরবর্তী অভ্যন্তরীণ অঞ্চল থেকে উপকূলীয় শহরে পৌঁছানোর জন্য কিছু মানুষ ঝুঁকি নিয়ে এসব ট্রেনে অননুমোদিতভাবে যাতায়াত করে থাকে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক। প্রচণ্ড গরম, ধূলিঝড়, দীর্ঘ যাত্রাপথ এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এমন ভ্রমণ গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তবুও বিশ্বের নানা প্রান্তের অভিযাত্রীদের কাছে এই ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা হিসেবে পরিচিত, কারণ এটি সাহারা মরুভূমির বিশালতা এবং মাউরিটেনিয়ার কঠোর বাস্তবতাকে খুব কাছ থেকে দেখার সুযোগ দেয়। আপনি কি এমন একটি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ মরুভূমির ট্রেন যাত্রায় অংশ নেওয়ার সাহস করতেন? প্রথম নজরে মরিটানিয়াকে হয়তো একটি বিস্তীর্ণ জনশূন্য মরুভূমি বলে মনে হতে পারে, কিন্তু এই বালুর নিচে লুকিয়ে আছে এমন সম্পদ যা দেশটির ভবিষ্যৎ বদলে দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির উপকূলবর্তী অঞ্চলে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদকে ঘিরে পরিচালিত গ্রেটার টরটিউ আমেইম এলএনজি প্রজেক্ট প্রকল্প থেকে 2025 সালে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি শুরু হয়েছে, যার ফলে মরিটানিয়া নতুন এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই গ্যাস প্রকল্প দেশটির অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং কর্মসংস্থান, অবকাঠামো ও সরকারি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় বছরে প্রায় 4 মিলিয়ন টন এলএনজি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই মরিটানিয়া শুধু দীর্ঘ মালবাহী ট্রেন বা বিস্তীর্ণ সাহারা মরুভূমির জন্যই পরিচিত নয়, এটি এমন একটি দেশ যা ভবিষ্যতে আফ্রিকার গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে। প্রথম দেখায় দেশটি হয়তো রুক্ষ ও নির্জন মনে হয়, কিন্তু এর বালুকাময় ভূখণ্ডের আড়ালে রয়েছে প্রাকৃতিক সম্পদ, অনন্য সংস্কৃতি এবং দ্রুত পরিবর্তনশীল এক অর্থনৈতিক বাস্তবতা, যা বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম দেখায় মরিটানিয়াকে হয়তো শুধু মরুভূমির দেশ মনে হতে পারে, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। লোহা, সোনা, তামা এবং অন্যান্য খনিজ সম্পদ দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইতিহাসের বিভিন্ন সময়ে ইউরোপীয় শক্তিগুলো এই অঞ্চলের সম্পদের প্রতি আগ্রহ দেখিয়েছিল, তবে আধুনিক মরিটানিয়ার অর্থনীতিতেও খনিজ সম্পদ এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিভিন্ন মরুভূমি অঞ্চলে অনেক স্থানীয় মানুষ কঠিন পরিবেশে সোনার খোঁজে কাজ করেন। প্রচণ্ড গরম, পানির অভাব এবং দুর্গম ভূখণ্ডের মধ্যেও তারা উন্নত জীবনের আশায় খনন কার্যক্রম চালিয়ে যান। সোনা উত্তোলনের এই কাজ সাধারণত এককভাবে নয়, বরং দলগতভাবে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে কিছু শ্রমিক উপরে থেকে দড়ি ও পুলি ব্যবস্থা পরিচালনা করেন, আর অন্যান্য শুধু হেলমেট ও টর্চ নিয়ে গভীর গর্তের ভেতরে নেমে খনিজ অনুসন্ধান করেন। এই কঠোর পরিশ্রম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ মরিটানিয়ার বহু মানুষের দৈনন্দিন বাস্তবতার অংশ, যেখানে প্রাকৃতিক সম্পদের সন্ধান জীবিকার পাশাপাশি ভবিষ্যতের আশারও প্রতীক হয়ে উঠেছে। এই গল্পটি মরিটানিয়ার সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। 2016 সালের দিকে এক ব্যক্তির আকস্মিকভাবে সোনা পাওয়ার ঘটনা পুরো মরুভূমি অঞ্চলে বড় পরিবর্তন এনে দেয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ নিজ হাতে থাকা সাধারণ যন্ত্রপাতি নিয়ে মরুভূমিতে খনন শুরু করে দেয়, আশায় যে তারাও ভাগ্য পরিবর্তন করতে পারবে। পরবর্তীতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু খনি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে সম্পদের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর ফলে সাধারণ মানুষের সরাসরি লাভের সুযোগ কিছুটা সীমিত হয়ে যায়। তবু অনেক মানুষের জন্য খনন এখনও শেষ বিকল্প হিসেবে রয়ে গেছে, বিশেষ করে যেখানে অন্য কাজের সুযোগ কম। পাশাপাশি মরিটানিয়ায় মাছ ধরা এবং পশুপালন এখনও ঐতিহ্যবাহী জীবিকার প্রধান উৎস হিসেবে টিকে আছে। এইভাবে দেশটি একদিকে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা এবং অন্যদিকে কঠোর বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে চলেছে, যা এর মানুষের সংগ্রামী জীবনকে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। মরিটানিয়ায় শিল্পখাত সবসময় স্থায়ী আয়ের নিশ্চয়তা দিতে পারে না, তাই অনেক মানুষ দারিদ্র্য থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ সোনার খনির কাজে যুক্ত হচ্ছে।
রাজধানী নোয়াকশট থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে অবস্থিত চামি শহর এখন দেশের সোনার খনির কেন্দ্রবিন্দু। এখানে প্রতিদিন মানুষ ভয়াবহ গরম, দম বন্ধ করা বালুঝড় এবং কঠিন মরুভূমির পরিবেশে কাজ করে। এই মরুভূমি অঞ্চলে শত শত খনির গর্ত ছড়িয়ে আছে, আর প্রতিদিন নতুন নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। কাজটি অত্যন্ত কঠিন ও ক্লান্তিকর, যেখানে বড় বড় পাথর ও মাটির স্তর ভেঙে উপরে তোলা হয়। অনেক শ্রমিকের জন্য এই কাজই শেষ ভরসা, কারণ অন্য স্থিতিশীল কর্মসংস্থানের সুযোগ খুব সীমিত। মরিটেনিয়ার এই বাস্তবতা দেখায় যে সম্পদের সম্ভাবনা থাকলেও জীবনযাত্রা এখনও কঠিন সংগ্রামে ভরা। একটি গভীর প্রক্রিয়ার মাধ্যমে মাটি ও পাথরের ভেতর থেকে লুকিয়ে থাকা মূল্যবান সোনা আলাদা করে বের করতে হয়। তবে ভুল করা যাবে না, এই কাজ অত্যন্ত বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হতে পারে। বাস্তবে এই ধরনের খনন কাজে কিছু মানুষ প্রাণও হারিয়েছে। পরিস্থিতি এতটাই কঠিন যে শ্রমিকরা অনেক সময় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ভূগর্ভে অবস্থান করে। সেখানেই তারা খায়, চা পান করে এবং অক্সিজেন স্বল্পতাযুক্ত সংকীর্ণ সুড়ঙ্গে ঘুমিয়েও পড়ে। ঘুম ভাঙলেই আবার তারা কাজ শুরু করে দেয়, নিরবিচ্ছিন্নভাবে সেই দমবন্ধ করা পরিবেশে পরিশ্রম চালিয়ে যায়। অনেক অবৈধভাবে কাজ করা খনি শ্রমিকরা উত্তোলিত সোনা কালোবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহের চেষ্টা করে। এই বাস্তবতা মরিটেনিয়ার কঠোর অর্থনৈতিক পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ জীবনের একটি অন্ধকার দিক তুলে ধরে। মরিটেনিয়ায় অনেক শ্রমিক বিশ্বাস করেন যে সোনা তাদের ভাগ্য বদলে দিতে পারে। তবে সমস্যা হলো, তারা যদি সরকারি ব্যবস্থার মাধ্যমে সোনা বিক্রি করে তাহলে অনেক সময় তুলনামূলকভাবে কম দাম পায়। এর ফলে 2024 সালেও দেখা যায় একটি বড় ব্যবধান। আইনগত পথে খনন করে যে আয় পাওয়া যায় তার তুলনায় অবৈধ বা অনানুষ্ঠানিক পথে অনেক বেশি লাভের সুযোগ থাকে বলে শ্রমিকদের ধারণা তৈরি হয়। এই অর্থনৈতিক বৈষম্যই অনেককে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দেয়। অন্যদিকে মরক্কো প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে, কিন্তু মরিটেনিয়া অনেক সময় পর্যটন সংস্থাগুলোর প্রচারের বাইরে থেকে যায়। অনেকেই এটিকে তুলনামূলকভাবে অনিরাপদ বা কম পর্যটনযোগ্য হিসেবে বিবেচনা করে। তবু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং সাধারণ পর্যটন পথের বাইরে গিয়ে একেবারে ভিন্ন এক পৃথিবী দেখতে চান, তাদের জন্য মরিটেনিয়া এক অনন্য অভিজ্ঞতার নাম। এখানে মরুভূমির বিশালতা, কঠিন জীবনযাত্রা এবং মানুষের সংগ্রাম একসাথে মিলে তৈরি করেছে এক ব্যতিক্রমী বাস্তবতা। মরিটেনিয়ার সংস্কৃতি সম্পর্কে জানলে দেখা যায় দেশটির জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, প্রায় 40% মানুষ 20 বছরের নিচে। এই তরুণ জনসংখ্যা দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে অনেকটাই প্রভাবিত করে। মরিটেনিয়ার সংস্কৃতির আরব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি একটি সুন্নি মুসলিম প্রধান দেশ, যেখানে ধর্মীয় ও সামাজিক নিয়মকানুন বেশ গুরুত্ব সহকারে অনুসরণ করা হয়। উদাহরণস্বরূপ, খাওয়ার সময় সাধারণত শুধু ডান হাত ব্যবহার করা হয়, কারণ বাম হাতকে ঐতিহ্যগতভাবে ব্যক্তিগত কাজের জন্য রাখা হয়। এই ধরনের রীতিনীতি ধর্মীয় ও সাংস্কৃতিক শিষ্টাচারের অংশ হিসেবে বিবেচিত হয়। এখানে নারীরা সাধারণত শালীন পোশাক পরিধান করেন এবং হাত ও পা ঢেকে রাখেন, যা স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এইসব সামাজিক রীতি মরিটেনিয়ার ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং জীবনধারার গভীর সম্পর্ককে প্রকাশ করে। মরিটেনিয়া ভ্রমণ করলে পর্যটকদের জন্য স্থানীয় সামাজিক নিয়মকানুন সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষদের জন্য সাধারণত খুব গরম আবহাওয়া হলেও শর্টস না পরে লম্বা প্যান্ট পরা বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এটি স্থানীয় সংস্কৃতি ও শালীনতার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া শারীরিক সংস্পর্শের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার, বিশেষ করে কোনো মরিটেনিয়ার নারীর সঙ্গে হাত মেলানো বা অপ্রয়োজনীয় শারীরিক যোগাযোগ অনেক সময় অনুচিত হিসেবে ধরা হয়, তাই সামাজিক শিষ্টাচার মেনে চলা জরুরি। স্বাস্থ্যগত দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেশটিতে নলকূপ বা ট্যাপের পানি অনেক সময় পানযোগ্য হিসেবে নিরাপদ নয়, কারণ এতে দূষণের ঝুঁকি থাকতে পারে। তাই ভ্রমণকারীদের জন্য বোতলজাত পানি ব্যবহার করাই নিরাপদ বিকল্প। এইসব নিয়ম ও সতর্কতা মেনে চললে মরিটেনিয়া ভ্রমণ আরও নিরাপদ ও সম্মানজনক অভিজ্ঞতায় পরিণত হতে পারে। মরিটেনিয়ায় ভ্রমণের সময় খাবার ও আতিথেয়তার সংস্কৃতিও বেশ গুরুত্বপূর্ণ। যদি খাবারের পর আপনাকে ঐতিহ্যবাহী আরব চা, অ্যারাবিক টি দেওয়া হয়, তবে সবসময় এটিকে সম্পূর্ণ ফ্রি উপহার হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। অনেক ক্ষেত্রে এটি সৌজন্যের অংশ হলেও কিছু পরিস্থিতিতে ছোটখাটো পেমেন্ট বা প্রত্যাশা থাকতে পারে। আবার কখনো এটি শুধুই অতিথিপরায়ণতার প্রতীকও হতে পারে। এই চা সাধারণত খুবই শক্ত ও ঘন স্বাদের হয়। অনেক সময় এটি এসপ্রেসোর থেকেও বেশি তীব্র বলে মনে হতে পারে।
মরিটেনিয়ায় এটি শুধু পানীয় নয়, বরং একটি দৈনন্দিন সামাজিক রীতি বা আচার। গড়ে একজন মানুষ দিনে প্রায় 3 বার এই চা পান করে। এই ঐতিহ্য শুধু মরিটেনিয়াতেই নয়, বরং প্রতিবেশী দেশ মরক্কো এবং আলজেরিয়াতেও দেখা যায়। এইভাবে চা পান শুধু স্বাদের বিষয় নয়, বরং সামাজিক সম্পর্ক, অতিথিপরায়ণতা এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এরপর চলুন এমন এক অদ্ভুত গ্রামের গল্পে যাই, যা আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। এটি শোনার মতো একটি গল্প, কিন্তু এখানে একটু সতর্ক থাকা দরকার। মরিটেনিয়া বা বিশ্বের কোনো নির্দিষ্ট গ্রামে প্রায় সবাই জন্মান্ধ এমনভাবে শতভাগ নিশ্চিত ও ব্যাপকভাবে স্বীকৃত তথ্য নেই। এই ধরনের দাবি অনেক সময় ইউটিউব বা ডকুমেন্টারি স্ক্রিপ্টে নাটকীয়তা বাড়ানোর জন্য অতিরঞ্জিত বা আংশিকভাবে কাল্পনিকভাবে বলা হয়। বাস্তবে কিছু প্রত্যন্ত অঞ্চলে বা নির্দিষ্ট পরিবারের মধ্যে বংশগত চোখের রোগ বা চিকিৎসার অভাবে দৃষ্টি সংক্রান্ত সমস্যা বেশি হতে পারে, কিন্তু পুরো গ্রামে প্রায় সবাই জন্মান্ধ এমন দাবি বৈজ্ঞানিকভাবে যাচাই করা প্রয়োজন। মরিটেনিয়ার মতো দেশে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পুষ্টির অভাব বা চিকিৎসা পৌঁছাতে না পারার কারণে কিছু এলাকায় দৃষ্টিহীনতা বা চোখের রোগ বেশি দেখা যেতে পারে। এটাই বাস্তবতার কাছাকাছি ব্যাখ্যা। তাই এমন গল্প শুনলে সেটিকে সরাসরি সত্য ধরে না নিয়ে প্রেক্ষাপট ও উৎস যাচাই করা গুরুত্বপূর্ণ। এই অংশটিও একইভাবে দেখলে বোঝা যায়, মরিটেনিয়া বা ডোল কুম্ভা নামের যে গ্রামের কথা বলা হচ্ছে, সেটির এইভাবে 10+ প্রজন্ম ধরে একই রহস্যময় অন্ধত্ব এবং ঐশ্বরিক পরিকল্পনা ধরনের ব্যাখ্যা, এটি বাস্তব ও যাচাই করা নৃতাত্ত্বিক তথ্য হিসেবে প্রতিষ্ঠিত নয়। গ্রাম বা ছোট সম্প্রদায়ে যদি সত্যি দীর্ঘমেয়াদে দৃষ্টিহীনতা বেশি দেখা যায়, বিজ্ঞানের দৃষ্টিতে সাধারণত এর পেছনে কিছু বাস্তব কারণ থাকে, যেমন বংশগত রোগ, অপুষ্টি, সংক্রমণ যেমন ট্র্যাকোমা বা চিকিৎসা সেবার অভাব। কিন্তু ভাগ্য বা ঈশ্বরের পরিকল্পনা হিসেবে এটিকে ব্যাখ্যা করা মূলত একটি সাংস্কৃতিক বিশ্বাস, যা অনেক সমাজে দেখা যায়। মরিটানিয়ার মতো দেশে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কিছু মানুষ তাদের পরিস্থিতিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারে। আর ট্রেনের কথা উঠলে মরিটানিয়া একটি অসাধারণ রেকর্ডের জন্য বিখ্যাত। এখানে বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেনগুলোর একটি চলাচল করে। এই বিশাল ট্রেনটি কয়েক কিলোমিটার দীর্ঘ হতে পারে এবং শত শত বগি নিয়ে মরুভূমির বুক চিরে চলাচল করে। এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং দেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রাণশক্তি। মরুভূমির বালিয়াড়ির মাঝখানে ধীরে ধীরে এগিয়ে চলা এই দৈত্যাকার ট্রেন আজ মরিটেনিয়ার অন্যতম পরিচিত প্রতীক, যা দেশটির খনিজ সম্পদ ও শিল্পশক্তির প্রতিফলন বহন করে। এই বিশাল ট্রেনটি সাহারা মরুভূমির খনি অঞ্চল থেকে লৌহ আকরিক বহন করে উপকূলীয় বন্দরের দিকে নিয়ে যায়। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মালবাহী ট্রেন ত্রিকৌশলের এক অসাধারণ উদাহরণ, যা কঠিন ও নির্দয় মরুভূমির পরিবেশের মধ্য দিয়ে চলাচল করে। মরিটেনিয়ায় ভ্রমণ করতে আসা কিছু রোমাঞ্চপ্রিয় পর্যটক কখনো কখনো এই মালবাহী ট্রেনের খোলা বগিতে চড়ে মরুভূমি পাড়ি দেওয়ার চেষ্টা করেন। আবার দেশের দূরবর্তী অভ্যন্তরীণ অঞ্চল থেকে উপকূলীয় শহরে পৌঁছানোর জন্য কিছু মানুষ ঝুঁকি নিয়ে এসব ট্রেনে অননুমোদিতভাবে যাতায়াত করে থাকে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক। প্রচণ্ড গরম, ধূলিঝড়, দীর্ঘ যাত্রাপথ এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এমন ভ্রমণ গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তবুও বিশ্বের নানা প্রান্তের অভিযাত্রীদের কাছে এই ট্রেন যাত্রা এক অনন্য অভিজ্ঞতা হিসেবে পরিচিত, কারণ এটি সাহারা মরুভূমির বিশালতা এবং মরিটেনিয়ার কঠোর বাস্তবতাকে খুব কাছ থেকে দেখার সুযোগ দেয়। আপনি কি এমন একটি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ মরুভূমির ট্রেন যাত্রায় অংশ নেওয়ার সাহস করতেন? প্রথম নজরে মরিটানিয়াকে হয়তো একটি বিস্তীর্ণ জনশূন্য মরুভূমি বলে মনে হতে পারে, কিন্তু এই বালুর নিচে লুকিয়ে আছে এমন সম্পদ যা দেশটির ভবিষ্যৎ বদলে দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির উপকূলবর্তী অঞ্চলে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদকে ঘিরে পরিচালিত গ্রেটার টরডিউ আমেইম এলএনজি প্রজেক্ট প্রকল্প থেকে 2025 সালে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি শুরু হয়েছে, যার ফলে মরিটানিয়া নতুন এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই গ্যাস প্রকল্প দেশটির অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং কর্মসংস্থান, অবকাঠামো ও সরকারি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় বছরে প্রায় 4 মিলিয়ন টন এলএনজি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই মরিটানিয়া শুধু দীর্ঘ মালবাহী ট্রেন বা বিস্তীর্ণ সাহারা মরুভূমির জন্যই পরিচিত নয়, এটি এমন একটি দেশ যা ভবিষ্যতে আফ্রিকার গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে। প্রথম দেখায় দেশটি হয়তো রুক্ষ ও নির্জন মনে হয়,
কিন্তু এর বালুকাময় ভূখণ্ডের আড়ালে রয়েছে প্রাকৃতিক সম্পদ, অনন্য সংস্কৃতি এবং দ্রুত পরিবর্তনশীল এক অর্থনৈতিক বাস্তবতা, যা বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। প্রথম দেখান মৌরিতানিয়াকে হয়তো শুধু মরুভূমির দেশ মনে হতে পারে, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। লোহা, সোনা, তামা এবং অন্যান্য খনিজ সম্পদ দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইতিহাসের বিভিন্ন সময়ে ইউরোপীয় শক্তিগুলো এই অঞ্চলের সম্পদের প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে আধুনিক মৌরিতানিয়ার অর্থনীতিতেও খনিজ সম্পদ এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিভিন্ন মরুভূমি অঞ্চলে অনেক স্থানীয় মানুষ কঠিন পরিবেশে সোনার খোঁজে কাজ করেন। প্রচণ্ড গরম, পানির অভাব এবং দুর্গম ভূখণ্ডের মধ্যেও তারা উন্নত জীবনের আশায় খনন কার্যক্রম চালিয়ে যান। সোনা উত্তোলনের এই কাজ সাধারণত এককভাবে নয়, বরং দলগতভাবে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে কিছু শ্রমিক উপরে থেকে দড়ি ও পুলি ব্যবস্থা পরিচালনা করেন, আর অন্যান্য শুধু হেলমেট ও টর্চ নিয়ে গভীর গর্তের ভেতরে নেমে খনিজ অনুসন্ধান করেন। এই কঠোর পরিশ্রম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ মৌরিতানিয়ার বহু মানুষের দৈনন্দিন বাস্তবতার অংশ, যেখানে প্রাকৃতিক সম্পদের সন্ধান জীবিকার পাশাপাশি ভবিষ্যতের আশারও প্রতীক হয়ে উঠেছে। এই গল্পটি মৌরিতানিয়ার সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। 2016 সালের দিকে এক ব্যক্তির আকস্মিকভাবে সোনা পাওয়ার ঘটনা পুরো মরুভূমি অঞ্চলে বড় পরিবর্তন এনে দেয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ নিজ হাতে থাকা সাধারণ যন্ত্রপাতি নিয়ে মরুভূমিতে খনন শুরু করে দেয়, আশায় যে তারাও ভাগ্য পরিবর্তন করতে পারবে। পরবর্তীতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু খনি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে সম্পদের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর ফলে সাধারণ মানুষের সরাসরি লাভের সুযোগ কিছুটা সীমিত হয়ে যায়। তবু অনেক মানুষের জন্য খনন এখনও শেষ বিকল্প হিসেবে রয়ে গেছে, বিশেষ করে যেখানে অন্য কাজের সুযোগ কম। পাশাপাশি মরিটেনিয়ায় মাছ ধরা এবং পশুপালন এখনও ঐতিহ্যবাহী জীবিকার প্রধান উৎস হিসেবে টিকে আছে। এইভাবে দেশটি একদিকে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা এবং অন্যদিকে কঠোর বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে চলেছে, যা এর মানুষের সংগ্রামী জীবনকে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। মরিটেনিয়ায় শিল্পখাত সবসময় স্থায়ী আয়ের নিশ্চয়তা দিতে পারে না, তাই অনেক মানুষ দারিদ্র্য থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ সোনার খনির কাজে যুক্ত হচ্ছে। রাজধানী নোয়াকশট থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে অবস্থিত চামি শহর এখন দেশের সোনার খনির কেন্দ্রবিন্দু। এখানে প্রতিদিন মানুষ ভয়াবহ গরম, দম বন্ধ করা বালুঝড় এবং কঠিন মরুভূমির পরিবেশে কাজ করে। এই মরুভূমি অঞ্চলে শত শত খনির গর্ত ছড়িয়ে আছে, আর প্রতিদিন নতুন নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। কাজটি অত্যন্ত কঠিন ও ক্লান্তিকর, যেখানে বড় বড় পাথর ও মাটির স্তর ভেঙে উপরে তোলা হয়। অনেক শ্রমিকের জন্য এই কাজই শেষ ভরসা, কারণ অন্য স্থিতিশীল কর্মসংস্থানের সুযোগ খুব সীমিত। মরিটেনিয়ার এই বাস্তবতা দেখায় যে সম্পদের সম্ভাবনা থাকলেও জীবনযাত্রা এখনও কঠিন সংগ্রামে ভরা। একটি গভীর প্রক্রিয়ার মাধ্যমে মাটি ও পাথরের ভেতর থেকে লুকিয়ে থাকা মূল্যবান সোনা আলাদা করে বের করতে হয়। তবে ভুল করা যাবে না, এই কাজ অত্যন্ত বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হতে পারে। বাস্তবে এই ধরনের খনন কাজে কিছু মানুষ প্রাণও হারিয়েছে। পরিস্থিতি এতটাই কঠিন যে শ্রমিকরা অনেক সময় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ভূগর্ভে অবস্থান করে। সেখানেই তারা খায়, চা পান করে এবং অক্সিজেন স্বল্পতাযুক্ত সংকীর্ণ সুড়ঙ্গে ঘুমিয়েও পড়ে। ঘুম ভাঙলেই আবার তারা কাজ শুরু করে দেয়, নিরবিচ্ছিন্নভাবে সেই দমবন্ধ করা পরিবেশে পরিশ্রম চালিয়ে যায়। অনেক অবৈধভাবে কাজ করা খনি শ্রমিকরা উত্তোলিত সোনা কালোবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহের চেষ্টা করে। এই বাস্তবতা মরিটেনিয়ার কঠোর অর্থনৈতিক পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ জীবনের একটি অন্ধকার দিক তুলে ধরে। মরিটেনিয়ায় অনেক শ্রমিক বিশ্বাস করেন যে সোনা তাদের ভাগ্য বদলে দিতে পারে। তবে সমস্যা হলো, তারা যদি সরকারি ব্যবস্থার মাধ্যমে সোনা বিক্রি করে তাহলে অনেক সময় তুলনামূলকভাবে কম দাম পায়। এর ফলে 2024 সালেও দেখা যায় একটি বড় ব্যবধান। আইনগত পথে খনন করে যে আয় পাওয়া যায় তার তুলনায় অবৈধ বা অনানুষ্ঠানিক পথে অনেক বেশি লাভের সুযোগ থাকে বলে শ্রমিকদের ধারণা তৈরি হয়। এই অর্থনৈতিক বৈষম্যই অনেককে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দেয়। অন্যদিকে মরক্কো প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে, কিন্তু মরিটেনিয়া অনেক সময় পর্যটন সংস্থাগুলোর প্রচারের বাইরে থেকে যায়। অনেকেই এটিকে তুলনামূলকভাবে অনিরাপদ বা কম পর্যটনযোগ্য হিসেবে বিবেচনা করে। তবু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং সাধারণ পর্যটন পথের বাইরে গিয়ে একেবারে ভিন্ন এক পৃথিবী দেখতে চান, তাদের জন্য মরিটেনিয়া এক অনন্য অভিজ্ঞতার নাম।
এখানে মরুভূমির বিশালতা, কঠিন জীবনযাত্রা এবং মানুষের সংগ্রাম একসাথে মিলে তৈরি করেছে এক ব্যতিক্রমী বাস্তবতা। মরিটেনিয়ার সংস্কৃতি সম্পর্কে জানলে দেখা যায় দেশটির জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, প্রায় 40% মানুষ 20 বছরের নিচে। এই তরুণ জনসংখ্যা দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে অনেকটাই প্রভাবিত করে। মরিটেনিয়ার সংস্কৃতির আরব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি একটি সুন্নি মুসলিম প্রধান দেশ, যেখানে ধর্মীয় ও সামাজিক নিয়মকানুন বেশ গুরুত্ব সহকারে অনুসরণ করা হয়। উদাহরণস্বরূপ, খাওয়ার সময় সাধারণত শুধু ডান হাত ব্যবহার করা হয়, কারণ বাম হাতকে ঐতিহ্যগতভাবে ব্যক্তিগত কাজের জন্য রাখা হয়। এই ধরনের রীতিনীতি ধর্মীয় ও সাংস্কৃতিক শিষ্টাচারের অংশ হিসেবে বিবেচিত হয়। এখানে নারীরা সাধারণত শালীন পোশাক পরিধান করেন এবং হাত ও পা ঢেকে রাখেন, যা স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এইসব সামাজিক রীতি মরিটেনিয়ার ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং জীবনধারার গভীর সম্পর্ককে প্রকাশ করে। মরিটেনিয়া ভ্রমণ করলে পর্যটকদের জন্য স্থানীয় সামাজিক নিয়মকানুন সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষদের জন্য সাধারণত খুব গরম আবহাওয়া হলেও শর্টস না পরে লম্বা প্যান্ট পরা বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এটি স্থানীয় সংস্কৃতি ও শালীনতার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া শারীরিক সংস্পর্শের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার, বিশেষ করে কোনো মরিটেনিয়ার নারীর সঙ্গে হাত মেলানো বা অপ্রয়োজনীয় শারীরিক যোগাযোগ অনেক সময় অনুচিত হিসেবে ধরা হয়, তাই সামাজিক শিষ্টাচার মেনে চলা জরুরি। স্বাস্থ্যগত দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেশটিতে নলকূপ বা ট্যাপের পানি অনেক সময় পানযোগ্য হিসেবে নিরাপদ নয়, কারণ এতে দূষণের ঝুঁকি থাকতে পারে। তাই ভ্রমণকারীদের জন্য বোতলজাত পানি ব্যবহার করাই নিরাপদ বিকল্প। এইসব নিয়ম ও সতর্কতা মেনে চললে মরিটেনিয়া ভ্রমণ আরও নিরাপদ ও সম্মানজনক অভিজ্ঞতায় পরিণত হতে পারে। মরিটেনিয়ায় ভ্রমণের সময় খাবার ও আতিথেয়তার সংস্কৃতিও বেশ গুরুত্বপূর্ণ। যদি খাবারের পর আপনাকে ঐতিহ্যবাহী আরব চা, অ্যারাবিক টি দেওয়া হয়, তবে সবসময় এটিকে সম্পূর্ণ ফ্রি উপহার হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। অনেক ক্ষেত্রে এটি সৌজন্যের অংশ হলেও কিছু পরিস্থিতিতে ছোটখাটো পেমেন্ট বা প্রত্যাশা থাকতে পারে। আবার কখনো এটি শুধুই অতিথিপরায়ণতার প্রতীকও হতে পারে। এই চা সাধারণত খুবই শক্ত ও ঘন স্বাদের হয়। অনেক সময় এটি এসপ্রেসোর থেকেও বেশি তীব্র বলে মনে হতে পারে। মরিটেনিয়ায় এটি শুধু পানীয় নয়, বরং একটি দৈনন্দিন সামাজিক রীতি বা আচার। গড়ে একজন মানুষ দিনে প্রায় 3 বার এই চা পান করে। এই ঐতিহ্য শুধু মরিটেনিয়াতেই নয়, বরং প্রতিবেশী দেশ মরক্কো এবং আলজেরিয়াতেও দেখা যায়। এইভাবে চা পান শুধু স্বাদের বিষয় নয়, বরং সামাজিক সম্পর্ক, অতিথিপরায়ণতা এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এরপর চলুন এমন এক অদ্ভুত গ্রামের গল্পে যাই, যা আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। এটি শোনার মতো একটি গল্প, কিন্তু এখানে একটু সতর্ক থাকা দরকার। মরিটেনিয়া বা বিশ্বের কোনো নির্দিষ্ট গ্রামে প্রায় সবাই জন্মান্ধ এমনভাবে শতভাগ নিশ্চিত ও ব্যাপকভাবে স্বীকৃত তথ্য নেই। এই ধরনের দাবি অনেক সময় ইউটিউব বা ডকুমেন্টারি স্ক্রিপ্টে নাটকীয়তা বাড়ানোর জন্য অতিরঞ্জিত বা আংশিকভাবে কাল্পনিকভাবে বলা হয়। বাস্তবে কিছু প্রত্যন্ত অঞ্চলে বা নির্দিষ্ট পরিবারের মধ্যে বংশগত চোখের রোগ বা চিকিৎসার অভাবে দৃষ্টি সংক্রান্ত সমস্যা বেশি হতে পারে, কিন্তু পুরো গ্রামে প্রায় সবাই জন্মান্ধ এমন দাবি বৈজ্ঞানিকভাবে যাচাই করা প্রয়োজন। মরিটেনিয়ার মতো দেশে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পুষ্টির অভাব বা চিকিৎসা পৌঁছাতে না পারার কারণে কিছু এলাকায় দৃষ্টিহীনতা বা চোখের রোগ বেশি দেখা যেতে পারে। এটাই বাস্তবতার কাছাকাছি ব্যাখ্যা। তাই এমন গল্প শুনলে সেটিকে সরাসরি সত্য ধরে না নিয়ে প্রেক্ষাপট ও উৎস যাচাই করা গুরুত্বপূর্ণ। এই অংশটিও একইভাবে দেখলে বোঝা যায় মরিটেনিয়া বা ডোল কুম্ভা নামের যে গ্রামের কথা বলা হচ্ছে, সেটির এইভাবে 10+ প্রজন্ম ধরে একই রহস্যময় অন্ধত্ব এবং ঐশ্বরিক পরিকল্পনা ধরনের ব্যাখ্যা, এটি বাস্তব ও যাচাই করা নৃতাত্ত্বিক তথ্য হিসেবে প্রতিষ্ঠিত নয়। গ্রাম বা ছোট সম্প্রদায়ে যদি সত্যি দীর্ঘমেয়াদে দৃষ্টিহীনতা বেশি দেখা যায়, বিজ্ঞানের দৃষ্টিতে সাধারণত এর পেছনে কিছু বাস্তব কারণ থাকে, যেমন বংশগত রোগ, অপুষ্টি, সংক্রমণ যেমন ট্র্যাকোমা বা চিকিৎসা সেবার অভাব। কিন্তু ভাগ্য বা ঈশ্বরের পরিকল্পনা হিসেবে এটিকে ব্যাখ্যা করা মূলত একটি সাংস্কৃতিক বিশ্বাস, যা অনেক সমাজে দেখা যায়। মরিটানিয়ার মতো দেশে ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই কিছু মানুষ তাদের পরিস্থিতিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারে। এটা সাংস্কৃতিক বাস্তবতা, বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। সুতরাং এই ধরনের গল্পগুলোকে সত্য ঘটনা হিসেবে গ্রহণ করার আগে নিশ্চিত উৎস ও প্রমাণ থাকা জরুরি, কারণ অনেক সময় ডকুমেন্টারি বা স্ক্রিপ্টে দর্শককে আকৃষ্ট করার জন্য বাস্তবতার সঙ্গে অতিরঞ্জন মিশে যায়। মরিটানিয়ার সামাজিক কাঠামো সম্পর্কে এখানে যে তালাকপ্রাপ্ত নারীদের জন্য আলাবা বাজার বলা হচ্ছে, সেটি বাস্তবে অনেকটা অতিরঞ্জিতভাবে উপস্থাপিত একটি জনপ্রিয় ডকুমেন্টারি স্টাইল বর্ণনা। এমন নির্দিষ্ট বাজার ব্যবস্থা আনুষ্ঠানিক বা ব্যাপকভাবে প্রমাণিত সামাজিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত নয়। তবে বাস্তবতা হল মরিটানিয়ায় তালাকের হার তুলনামূলকভাবে বেশি এবং সামাজিকভাবে তালাককে অনেক ক্ষেত্রে পশ্চিমা দেশের মতো এতটা কলঙ্ক হিসাবে দেখা হয় না। কিছু সম্প্রদায় পুনর্বিবাহ তুলনামূলকভাবে সহজ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য। এই কারণে কিছু সামাজিক মিলন মেলা বা গ্রামীণ সমাবেশে মানুষ নতুন সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু এটিকে বিশেষ বাজার হিসাবে বর্ণনা করা মূলত নাটকীয় উপস্থাপনা। আফ্রিকার অনেক সমাজেই বিবাহ, বিচ্ছেদ এবং পুনর্বিবাহের বিষয়গুলো পরিবার ও সম্প্রদায় ভিত্তিক সামাজিক সম্পর্কের অংশ হিসাবে কাজ করে এবং এটি দেশভেদে ভিন্ন ভিন্ন রূপ নেয়। মরিটানিয়ার ক্ষেত্রেও সেই সাংস্কৃতিক বৈচিত্র্যই বেশি গুরুত্বপূর্ণ, কোনো অদ্ভুত বা বিচ্ছিন্ন বাজার ব্যবস্থা নয়। মরিটানিয়ার সামাজিক জীবন সম্পর্কে এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে, সেটি কিছু বাস্তব সাংস্কৃতিক পর্যবেক্ষণের সঙ্গে মিশে থাকা একটি সাধারণীকৃত ওভার জেনারেলাইজড বর্ণনা। বাস্তবে মরিটানিয়ায় ডেটিং অ্যাপের ব্যবহার অনেক পশ্চিমা দেশের তুলনায় কম হলেও সম্পর্ক ও বিয়ে সাধারণত পরিবার, সম্প্রদায় এবং সামাজিক পরিচিতির মাধ্যমেই গড়ে ওঠে। বাজারে বিয়ে জীবনসঙ্গী খোঁজা, এমনভাবে এটিকে বলা নাটকীয় উপস্থাপনা। বাস্তবে এটি আনুষ্ঠানিক বা নির্দিষ্ট কোনো সামাজিক প্রতিষ্ঠান নয়। তালাকপ্রাপ্ত নারীদের দেশি অভিজ্ঞ বা সংসার পরিচালনায় দক্ষ মনে করা হয়, এ ধরনের ধারণা কিছু সমাজে থাকতে পারে, কিন্তু এটি সর্বজনীন নিয়ম নয়। একইভাবে তরুণ অবিবাহিত নারীদের সম্পর্কে যে তুলনামূলক মন্তব্য করা হয়েছে, সেটিও একটি স্টেরিওটাইপ, যা বাস্তবতার জটিলতাকে সরল করে ফেলে। মরিটানিয়ার সমাজে বিবাহ ও পারিবারিক সম্পর্কগুলো ধর্মীয়, সাংস্কৃতিক এবং পারিবারিক কাঠামোর ওপর নির্ভর করে এবং এগুলো অঞ্চলভেদে অনেক ভিন্ন হতে পারে। তাই একক কোনো নিয়ম বা প্রথা দিয়ে পুরো সমাজকে ব্যাখ্যা করা ঠিক নয়। মরিটানিয়া সমাজ সম্পর্কে এখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটার মধ্যে কিছু বাস্তব সাংস্কৃতিক দিক থাকলেও অনেক অংশই খুব সাধারণীকৃত এবং কিছুটা নাটকীয়ভাবে উপস্থাপিত। বাস্তবতা হল মরিটানিয়ায় তালাক সামাজিকভাবে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য এবং অনেক মুসলিম সমাজের তুলনায় এতে তুলনামূলক কম কলঙ্ক, স্টিগমা থাকতে পারে। এটা কিছু নৃবৈজ্ঞানিক পর্যবেক্ষণে দেখা যায়। তবে তালাকশুদা নারীরা বাজারে গিয়ে সংসারের জিনিসপত্র বিক্রি করে জীবিকা চালায় বা এটাই প্রধান অর্থনৈতিক ব্যবস্থা, এভাবে বলা সঠিক নয়। বাস্তবে অর্থনৈতিক পরিস্থিতি, পরিবার কাঠামো এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অঞ্চলভেদে ভিন্ন এবং নারীরা বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করেন। আর মরিটানিয়ান আইন তালাকের পর কোনো ক্ষতিপূরণ দেয় না, এটাও খুব সরলীকৃত দাবি। বাস্তবে পরিবার আইন ও ধর্মীয় শরিয়া ভিত্তিক কাঠামো অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভরণ পোষণ, দেনমোহর, মাহার এবং পারিবারিক সহায়তার নিয়ম থাকতে পারে। সুতরাং এই ধরনের ভিডিও স্ক্রিপ্টে অনেক সময় বাস্তব সাংস্কৃতিক পর্যবেক্ষণের সঙ্গে অতিরঞ্জন মিশে যায়। মরিটানিয়া সমাজ বোঝার জন্য একক গল্প বা স্টেরিওটাইপ নয়, বরং বাস্তব গবেষণা ও স্থানীয় প্রেক্ষাপট দেখা বেশি গুরুত্বপূর্ণ। মরিটানিয়ায় সৌন্দর্যের মানদণ্ড অনেক সময় পশ্চিমা বিশ্বের থেকে ভিন্ন হতে পারে, এটা সত্য। কিছু সম্প্রদায়ে ঐতিহ্যগতভাবে গড়ন, বড় বা ভরাট শরীরকে সৌন্দর্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয়। তবে এখানে যে গ্যাবেজ বা জোর করে ওজন বাড়ানোর প্রথার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে খুব সতর্কভাবে কথা বলা দরকার। কিছু ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক প্রতিবেদনে দেখা যায়, অতীতে নির্দিষ্ট কিছু গ্রামীণ এলাকায় মেয়েদের অতিরিক্ত খাওয়ানোর, ফোর্স ফিডিংয়ের মতো প্রথা ছিল, কিন্তু এটি পুরো দেশ জুড়ে সাধারণ বা আধুনিক স্বীকৃত প্রথা হিসাবে ধরা যায় না। আজকের দিনে মরিটানিয়ায় শহরাঞ্চলে এবং তরুণ প্রজন্মের মধ্যে সৌন্দর্যের ধারণা অনেক পরিবর্তিত হচ্ছে। ফিটনেস, স্বাস্থ্য এবং ব্যক্তিগত পছন্দ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। সুতরাং এটি একদিকে ঐতিহ্যবাহী কিছু অঞ্চলের পুরনো সাংস্কৃতিক ধারণা আর অন্যদিকে আধুনিক সমাজে পরিবর্তিত মানসিকতা, দুটোই একসাথে দেখা যায়।
কোনো সমাজকে শুধু একটি প্রথা দিয়ে বিচার করা ঠিক নয়, বিশেষ করে যখন সেটি সময়ের সঙ্গে বদলে যাচ্ছে। মৌরিতানিয়ার কিছু সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রতীক সত্যিই দেশটির জীবনধারাকে বোঝাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, মুদ্রা উগুইয়ার নকশায় প্রায়ই দেশটির প্রধান অর্থনৈতিক খাত ও ঐতিহ্য প্রতিফলিত হয়, যেমন মাছ ধরা ও মরুভূমির জীবন। কিছু নোটে নৌযান বা মাছ ধরার প্রতীক দেখা যায়, কারণ আটলান্টিক উপকূল জুড়ে মাছ ধরা দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আবার উটের ছবি মরুভূমির জীবনধারা, যাযাবর সংস্কৃতি এবং পরিবহন ইতিহাসকে প্রতীকীভাবে প্রকাশ করে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মানুষ বা প্রাণীর ছবি একেবারেই ব্যবহার করা হয় না, এমনটি পুরোপুরি সঠিক নয়। ইসলামী সংস্কৃতিতে কিছু ক্ষেত্রে প্রতীকী বা বিমূর্ত নকশা বেশি ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু দেশভেদে নকশার ধরন ভিন্ন হতে পারে এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই। অন্যদিকে মৌরিতানিয়ায় আধুনিক অর্থনীতি, শহরাঞ্চল এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে মুদ্রা ও ডিজাইনে ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ দেখা যায়। সব মিলিয়ে এই ধরনের প্রতীকগুলো দেশটির ভূগোল, মরুভূমি, সমুদ্র এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা একসাথে তুলে ধরে। মৌরিতানিয়ার মুদ্রা উগুইয়া সম্পর্কে কিছু অংশ সত্যের কাছাকাছি হলেও কিছু দাবি এখানে একটু মিশ্র ও বিভ্রান্তিকরভাবে বলা হয়েছে। বাস্তবে মৌরিতানিয়ার মুদ্রার মান, এক্সচেঞ্জ রেট সময়ের সাথে পরিবর্তিত হয় এবং $1 মার্কিন সমান প্রায় 40 উগুইয়া বলার নির্দিষ্টভাবে সবসময় সঠিক নাও হতে পারে, কারণ বিনিময় হার অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে। এছাড়া মুদ্রা শক্তিশালী বা দুর্বল শুধু সংখ্যার ভিত্তিতে বোঝা যায় না। অনেক সময় একটি দেশের মুদ্রায় বড় সংখ্যার ইউনিট থাকলেও তার প্রকৃত ক্রয় ক্ষমতা কম হতে পারে। তাই শুধু বিনিময় হার দেখে অর্থনীতি শক্তিশালী বা দুর্বল বলা ঠিক নয়। মৌরিতানিয়ার রাজধানী নোয়াকশত সত্যিই একটি বৈচিত্র্যময় শহর, যা আটলান্টিক মহাসাগরের উপকূলে বিস্তৃত। এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। এই শহরে আধুনিক উন্নয়ন, বন্দর অর্থনীতি এবং ঐতিহ্যবাহী জীবনধারার মিশ্রণ দেখা যায়, যা পুরো দেশের মতোই বৈচিত্র্যময় এক চিত্র তৈরি করে। মৌরিতানিয়ার রাজধানী নোয়াকশত সত্যিই দেশের অন্যতম আধুনিক ও দ্রুত বিকাশমান শহর হিসেবে পরিচিত, বিশেষ করে মাছ ধরা ও বন্দর অর্থনীতির কারণে। আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থান হওয়ায় এটি বাণিজ্য ও মৎস্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। উপর থেকে দেখলে শহরটি তুলনামূলকভাবে আধুনিক মনে হয়, তবে বিশ্বের অনেক বড় রাজধানীর মতো এখানে উঁচু আকাশচুম্বী ভবন খুব বেশি নেই। বেশিরভাগই মাঝারি বা নিচু উচ্চতার ভবন, যা শহরের বাস্তব অর্থনৈতিক কাঠামোর প্রতিফলন। মৌরিতানিয়ার বেশিরভাগ অংশই মরুভূমি হওয়ায় ইতিহাসগতভাবে বড় স্থায়ী নগর সভ্যতা এখানে তুলনামূলকভাবে কম গড়ে উঠেছে। তাই নোয়াকশত অনেক পুরনো ঐতিহাসিক রাজধানীর মতো শতাব্দী প্রাচীন স্থাপত্যে ভরপুর নয়। এই কারণে শহরটি তুলনামূলকভাবে নতুন রাজধানী হিসেবে পরিচিত, যেখানে আধুনিক নগরায়ন ও ঐতিহ্যবাহী মরুভূমির জীবনধারা একসাথে মিশে গেছে। মৌরিতানিয়ার ইতিহাস ও সামাজিক পরিবর্তন নিয়ে এখানে যে বর্ণনা দেয়া হয়েছে তার কিছু অংশ বাস্তব ইতিহাসের সঙ্গে মেলে, আবার কিছু অংশ অতিরঞ্জিতভাবে উপস্থাপিত। এই অঞ্চলে প্রাচীনকালে বারবার জনগোষ্ঠী এবং পরে আরব প্রভাব সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 7ম শতকে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং ধীরে ধীরে মৌরিতানিয়ার সংস্কৃতি, ভাষা এবং সামাজিক কাঠামোতে গভীর প্রভাব ফেলে। রাজধানী নোয়াকশতের বাইরে সত্যি অনেক এলাকা কম জনবসতিপূর্ণ এবং উন্নয়নের মাত্রা তুলনামূলকভাবে কম। দেশটির বড় অংশ মরুভূমি হওয়ায় যোগাযোগ ও অবকাঠামো সব জায়গায় সমানভাবে উন্নত নয়। তবে পাকা রাস্তা প্রায় নেই বা কার ব্যবহার প্রায় বিলাসিতা, এভাবে বলা পুরোপুরি সঠিক নয়। প্রধান শহর ও গুরুত্বপূর্ণ রুটে রাস্তা ও যানবাহনের ব্যবস্থা রয়েছে, যদিও গ্রামীণ ও মরুভূমি অঞ্চলে যাতায়াত অবশ্যই কঠিন হতে পারে। মরিটানিয়ার বাস্তবতা হল একটি বড় শুষ্ক ভূখণ্ডে সীমিত অবকাঠামো এবং শহরকেন্দ্রিক উন্নয়নের মধ্যে পার্থক্য, যা অনেক আফ্রিকান দেশের মতোই অসম উন্নয়নের চিত্র তুলে ধরে। মরিটানিয়ার গ্রামীণ অঞ্চলে পরিবহন ব্যবস্থা শহরের তুলনায় অনেক বেশি সরল হতে পারে। কিছু প্রত্যন্ত এলাকায় এখনও গাধার গাড়ি বা পশু টানা পরিবহন দেখা যায়, কারণ সব জায়গায় মোটর গাড়ির সহজলভ্যতা বা সড়ক অবকাঠামো সমান নয়। তবে শহরাঞ্চলে এবং প্রধান রাস্তাগুলোতে গাড়ি ও আধুনিক পরিবহন ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির দিকে গেলে মরিটানিয়া বিশ্বের বড় অর্থনীতির মধ্যে না থাকলেও ধীরে ধীরে উন্নতি করছে। বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে দেশের জিডিপি কয়েক বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে এবং এটি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। মাছ ধরা মরিটানিয়ার অর্থনীতির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। আটলান্টিক উপকূলের কারণে এখানে মাছ রপ্তানি জাতীয় আয়ের একটি বড় উৎস হিসেবে কাজ করে।
আর দেশের পতাকা নিয়ে যে মন্তব্য করা হয়েছে সেটিও কিছুটা যুক্তিযুক্ত। সবুজ পটভূমি ও হলুদ চাঁদতারার কারণে এটি অনেকের কাছে মলদ্বীপসের পতাকার কথা মনে করিয়ে দিতে পারে। তবে দুই দেশের প্রতীকের অর্থ ও ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সব মিলিয়ে মরিটানিয়া একটি এমন দেশ যেখানে ঐতিহাসিক জীবনধারা, সীমিত অবকাঠামো এবং ধীরে ধীরে বাড়তে থাকা আধুনিক অর্থনীতি একসাথে দেখা যায়। মরিটানিয়ার পতাকা ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে এখানে কিছু কথা আছে, যার মধ্যে কিছু অংশ আংশিকভাবে সঠিক হলেও ব্যাখ্যায় কিছু অতিরঞ্জন রয়েছে। প্রথমে পতাকা সম্পর্কে। মরিটানিয়ার পতাকায় সবুজ রং, হলুদ অর্ধচন্দ্র ও তারা রয়েছে। এই সবুজ রং সাধারণত ইসলামকে প্রতীকীভাবে নির্দেশ করে বলে ব্যাখ্যা করা হয়, কারণ দেশটি একটি মুসলিম প্রধান রাষ্ট্র। অর্ধচন্দ্র ও তারা ইসলামী ঐতিহ্যের পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তবে এগুলোর অর্থ নির্দিষ্টভাবে একটাই ব্যাখ্যা নয়, এটি প্রতীকী ও সাংস্কৃতিক ব্যাখ্যা। পুরো জনসংখ্যা ইসলাম অনুসরণ করে এটি মোটামুটি সঠিক, কারণ মরিটানিয়া একটি প্রায় সম্পূর্ণ মুসলিম প্রধান দেশ, যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে মরুভূমির মালিক, ডেজার্ট মাস্টার্স বা এমন ধরনের উপাধি কোনো আনুষ্ঠানিক জাতীয় শিরোনাম নয়। এটি মূলত বর্ণনামূলক বা সাহিত্যিক ভাষা, যা দেশের বিশাল সাহারা মরুভূমির ভূগোলকে বোঝাতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে মরিটানিয়ার পরিচয় গড়ে উঠেছে তার ধর্মীয় ঐতিহ্য, মরুভূমির ভৌগোলিক বাস্তবতা এবং ধীরে বিকাশমান আধুনিক সমাজের সমন্বয়ে। মরিটানিয়া সত্যিই আয়তনে বিশাল একটি দেশ, প্রায় 10 লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যা এটিকে বিশ্বের বড় দেশগুলোর মধ্যে একটি করে তোলে। এই বিশাল ভূখণ্ডের বড় অংশই সাহারা মরুভূমির অংশ, তাই দেশের প্রায় 90% বেশি অংশ শুষ্ক ও মরুভূমিময়। ফলে কৃষি, বসতি ও অবকাঠামো গড়ে তোলা এখানে তুলনামূলকভাবে কঠিন। জনসংখ্যার দিক থেকেও মরিটানিয়া খুব বেশি ঘনবসতিপূর্ণ নয়। প্রায় 4-5 মিলিয়নের মতো মানুষ এখানে বসবাস করে, যার ফলে এটি বিশ্বের কম জনঘনত্বের দেশগুলোর একটি হিসেবে পরিচিত। এই কারণে জীবনযাত্রা অনেক জায়গায় চ্যালেঞ্জিং, বিশেষ করে মরুভূমি অঞ্চলে খরা, ধূলিঝড় এবং সীমিত সম্পদের কারণে মানুষকে কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়। তবে একই সঙ্গে দেশটির উপকূলীয় অঞ্চল, মৎস্যশিল্প এবং ধীরে ধীরে বাড়তে থাকা শহরগুলো একটি পরিবর্তনশীল অর্থনৈতিক চিত্র তুলে ধরে। মরিটানিয়ার আকার নিয়ে তুলনামূলকভাবে বলা যায় এটি সত্যিই খুব বড় একটি দেশ, প্রায় 10 লাখ বর্গ কিলোমিটারের মতো বিস্তৃত। আকারের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের কিছু ছোট অঙ্গরাজ্যের চেয়ে অনেক বড় এবং টেক্সাসের তুলনায়ও প্রায় দ্বিগুণের কাছাকাছি। ভৌগোলিকভাবে মরিটানিয়া বেশ গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে রয়েছে। উত্তরে রয়েছে বিতর্কিত অঞ্চল ওয়েস্টার্ন সাহারা, যা বর্তমানে মূলত মরক্কোয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের বিষয়। ইতিহাসে এটি স্পেনীয় উপনিবেশ ছিল এবং 1975 সালে স্পেন সরে যাওয়ার পর অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণে মরিটানিয়ার সীমান্ত রয়েছে সেনেগাল এবং মালির সাথে। পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, যা দেশটির মাছ ধরা শিল্প ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। সব মিলিয়ে মরিটানিয়া একটি বিশাল কিন্তু কম জনবসতিপূর্ণ দেশ, যার চারপাশে রয়েছে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অঞ্চল। মরিটানিয়া সত্যিই এমন কয়েকটি দেশের একটি যেখানে বিশাল মরুভূমি সরাসরি আটলান্টিক মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। এই ধরনের দৃশ্য খুবই বিরল। বালিয়াড়ি আর সমুদ্রের ঢেউ একসাথে দেখা যায় এমন ভূদৃশ্য পৃথিবীতে খুব কম জায়গাতেই আছে। একই ধরনের প্রাকৃতিক দৃশ্যের আরেকটি উদাহরণ হল নামিবিয়া। এই ভূগোল মরিটানিয়াকে বিশেষভাবে অনন্য করে তোলে, কারণ একদিকে সাহারা মরুভূমির বিশালতা, অন্যদিকে আটলান্টিক উপকূল, দুই বিপরীত প্রকৃতির মিলন এখানে দেখা যায়। ঐতিহাসিকভাবে দেশটি 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পরও ভাষা ও সংস্কৃতিতে ফরাসি প্রভাব কিছুটা রয়ে গেছে। বর্তমানে মরিটানিয়ার সরকারি ভাষা আরবি, বিশেষ করে আধুনিক মানক আরবি, যদিও বাস্তবে ফরাসি ভাষাও প্রশাসন ও শিক্ষার কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। সব মিলিয়ে মরিটানিয়া একটি এমন দেশ যেখানে ইতিহাস, ভাষা এবং প্রাকৃতিক ভূগোল একসাথে মিলে এক অনন্য পরিচয় তৈরি করেছে। মরিটানিয়ার ক্ষেত্রে ইসলাম সত্যিই সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রে অবস্থান করে। দেশটির অধিকাংশ মানুষ মুসলিম, প্রায় 99% বা তারও বেশি, এবং ধর্মীয় অনুশীলন দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আরবি ধর্মীয় ভাষা হিসেবে ব্যবহৃত হলেও সাধারণ মানুষের দৈনন্দিন কথোপকথনের ভাষা সব জায়গায় এক নয়। বিভিন্ন অঞ্চলে আরবি, ফরাসি এবং স্থানীয় ভাষার মিশ্র ব্যবহার দেখা যায়। সব মানুষই মূলত বার্বার বংশোদ্ভূত, এই কথাটিও অতিরঞ্জিত। বাস্তবে মরিটেনিয়ার জনগোষ্ঠী খুবই মিশ্র। এখানে আরব বার্বার প্রভাবযুক্ত বিডান সম্প্রদায় যেমন আছে, তেমনি সাব সাহারান আফ্রিকান বিভিন্ন জাতিগোষ্ঠীও রয়েছে। তাই দেশটির পরিচয় একক কোনো বংশের উপর দাঁড়ানো নয়। মরিটেনিয়া নামটি প্রাচীন রোমান যুগের মরিটেনিয়া অঞ্চল থেকে এসেছে। এটি উত্তর আফ্রিকার একটি ঐতিহাসিক নাম ছিল, যা আধুনিক দেশটির নামের উৎস। তবে এটি সরাসরি কোনো একক বার্বার সাম্রাজ্য থেকে এসেছে এভাবে বলা ইতিহাসকে খুব সরল করে ফেলে। সব মিলিয়ে মরিটেনিয়া একটি বহু সাংস্কৃতিক, ঐতিহাসিকভাবে মিশ্র পরিচয়ের দেশ, যেখানে ইসলাম, মরুভূমির জীবন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাব একসাথে কাজ করে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্ক্রিনে বা ওপরে দেখানো ভিডিওটিতে ক্লিক করুন। আমরা নিশ্চিত এই কন্টেন্টটিও আপনার ভালো লাগবে। নিচে কমেন্ট করে জানান আপনি আমাদের চ্যানেলে পরবর্তী কোন দেশের ভিডিও দেখতে চান। আপনার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।